আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অ্যান্ড ওয়েদার খুব খারাপ হয়ে গেছিলো ইয়েস্টারডে। হাইয়েস্ট 13 ছিল আমাদের এরিয়াতে। আমি জানি না অন্যান্য এরিয়াতে কী অবস্থা ছিল, বাট আলহামদুলিল্লাহ বিকজ অফ এনভায়রনমেন্ট ইজ নট টু ব্যাড, ইজ নট ওয়েটি বা লাইক উইন্টারের মতো না, সেজন্য গাছের তেমন কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। আমি অনেকগুলো গাছ বের করে দিয়েছি, আজকে সেটাই দেখাবো। অ্যান্ড ঘরের গাছগুলো ইভেন দেখেন, এগুলো স্টিল ওই যে বললাম মানে সবই বিক্রি করা হচ্ছে, মানে 150 উপরে আমি করলা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। আমার থেকেও আমি দেখলাম আরও 6-7টা রয়ে গেছে, বিকজ আমরা নিজেদের জন্য একটু বেশি করে রাখি শেষমেশ পর্যন্ত। তো সেখান থেকে 6টা ছিল, সেখান থেকে 4টা বিক্রি করেছি 5 পাউন্ড করে, বিকজ দে আর সো বিগ। সো দ্যাট ম্যান ওয়াজ সো হ্যাপি টু টেক ইট। সে আমাদের এরিয়াতেই ছিল 2 বছর আগে, না মনে হয় গত বছর সে আমার কাছে আসছিল এই মাসের শেষের দিকে। তো আমি তাকে দিতে পারিনি, সো তার কথাটা মাথায় রেখে আমি তাকে এবার মেসেজ দিয়েছিলাম লাস্ট মান্থ। বাট সে যেহেতু এই এলাকা ছেড়ে চলে গেছে, বার্মিংহামে চলে গেছে, সেখান থেকে সে আসছিল এখানে একটা কাজে, তো সে পিক করছে। হি ওয়াজ সো হ্যাপি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমিও খুব খুশি যে আল্লাহর কাছে বলেছিলাম যাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করেছিলাম গত বছর, তাদের পর্যন্ত যেন পৌঁছে যেতে পারি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবছর আমি মোটামুটি সবাইকেই দিতে পেরেছি। এখন আল্লাহ আরও বেশি রহমত দিচ্ছে, অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমার সব বাইরে লাগানো হয়ে গেছে, স্টিল আমার এখনও আছে। অনেকে এখনও খোঁজ করছেন, এখনও এসে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কেউ আসতে পারতেছে না, অনেক দূরে ছিল, হয়তো অন্য কোথা থেকে সংগ্রহ করেছে। অ্যানাদার থিং, আমি দেখলাম একজনে বিক্রি করতেছে মাত্র মানে 2-3 পাতা 4 পাতা এরকম হয়েছে। আমি বলবো এটা এক ধরনের ধোকা দেওয়ার মতো আমার কাছে মনে হয়। কারণ আপনি জানেন যে এই 4-5 পাতার যে করলা গাছটা, এটা হয়তো পুরো সামার বসে বড়ই হবে, আবার যখন ফল দেওয়া শুরু করবে তখন ঠান্ডা পড়ে যাবে আর ফল পাবে না। সো আপনি একজনকে ডিসঅ্যাপয়েন্টেড করতেছেন অল দিস হার্ড ওয়ার্কের পরে। সো এটা করবেন না, বিকজ যে নিবে সে তো জানে না যে আসলে এটা থেকে ফল সে খাইতে পারবে না। সো চেষ্টা করবেন আপনি আপনারটা যখন গ্রো করেন ঠিক তেমনি ওভাবেই আপনি সবারটা গ্রো করবেন এবং সেটাকে বিক্রি করবেন, যেন এক্সপেক্ট করবেন যে নিচ্ছে কিনে সে যেন হ্যাপি থাকে। তো আলহামদুলিল্লাহ আমার চেষ্টা করতেছি আমি শেষ করে ফেলবো আপনার জিলহজ মাস শুরু হওয়ার আগে, বিকজ আমি সবসময় মনে করি রামাদান আর এই জিলহজ মাসটা আমাদের জন্য সেলের মতো। এখানে অনেক ইবাদতের সুযোগ আছে, অনেক আপনি সোয়াব কামাই নিতে পারবেন আলহামদুলিল্লাহ। আমি কিছুতেই এটা মিস করি না আলহামদুলিল্লাহ। গত অনেক বছর ধরেই আমি এগুলো কখনো মিস করি না। মানে আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে যখন থেকে নামাজ শুরু করেছি আমার মনে পড়ে না আমি কখনো আলহামদুলিল্লাহ অসুস্থ হলেও কখনো নামাজ মিস যায়। নামাজ এমন একটা জিনিস, এই নামাজ আপনাকে অনেক সম্মানিত করে ফেলবে। এই নামাজ আপনার জীবনে সফলতা নিয়ে আসবে। মানে আপনি নামাজটাকে সম্মান করবেন, যত নামাজকে সম্মান করবেন আপনার জীবনের সফলতা, আপনার জীবনের সম্মান অতই আল্লাহ ওভাবে ইজ কানেক্টেড। সো বিকজ নামাজের মাধ্যমে আপনি আল্লাহর সাথে কানেক্টেড, অ্যান্ড যখন আপনি আল্লাহর সাথে কানেক্টেড আপনার সকল চাওয়া পাওয়া অটোমেটিক আল্লাহর কাছে যেয়ে পৌঁছে যায়। ইভেন আপনি মনে চিন্তা করবেন সেটাও পৌঁছে যায় আলহামদুলিল্লাহ। আমারটা পৌঁছে যায়। আমার বাচ্চারাও যেহেতু আমাকে দেখে যে ডাজন্ট ম্যাটার হোয়াটস হ্যাপেন মা, নামাজ কখনো আলহামদুলিল্লাহ মানে এদিক থেকে ওদিকে হবে না। অ্যান্ড রোজাও আমি চেষ্টা করি, আনলেস আমি খুব সিরিয়াস আর প্রেগনেন্ট অবস্থায় শুধুমাত্রই, বাট এগুলো আবার কাভার করে নিয়েছি আলহামদুলিল্লাহ। সো এই জিনিসগুলো আপনি একটু খেয়াল রাখবেন আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে ডিসকাস করবো, কথা বলবো এবং গার্ডেনও দেখাবো ইনশাআল্লাহ। বাট আমি সবসময় চেষ্টা করব আমি যেই আল্লাহর কাছ থেকে যে নিয়ামত অনেক নিয়ামত পেয়েছি সেগুলো আপনাদের সাথে ডিসকাস করব, যাতে করে আপনাদের পর্যন্ত পৌঁছে যায় ইনশাআল্লাহ। এখানে কিছু স্টিল আমার কিছু আছে, বেশ কিছু লাগিয়েছি এবছর। মনে হচ্ছে এটা আমার জন্য নিয়ামত হয়ে আসছে, যদিও আমার অনিচ্ছাকৃত ছিল, বাট আল্লাহ জানেন আমি কতটা পছন্দ করি চাল কুমড়া। সো দেখা যাক কতটুকু সফলতা নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ। মানে মনে একটা জিনিস চাইলেও সেটা আল্লাহ কীভাবে যেন পৌঁছে দেয় আলহামদুলিল্লাহ। বাচ্চাদের ক্ষেত্রেও আমি যেটা করি আমি সবসময় তাদের সাথে শেয়ার করি, এভাবে বাচ্চারাও শিখে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি বলতে থাকবেন, ইউ ডোন্ট হ্যাভ টু প্রেশার দেম। আপনার সন্তান আপনার রক্ত মাংস দিয়ে গড়া, শুনবে ইনশাল্লাহ। তো চলুন বাইরে গিয়ে পুরো গার্ডেনটা একটু দেখে কতটুকু আমি বের করেছি। আমি নিজেও আসি নাই সকাল থেকে নিয়ে বাইরে আলহামদুলিল্লাহ। যে এটা হানি মিলান, 2 দিন আগে আমি এগুলো বের করে দিয়েছি।
একটা জিনিস কি, 2 দিন যাবত একটু ভালো সফট আছে। কি হয়, আমরা যখন গাছ বের করে দিই, ইটস বেটার যে ক্লাউডি থাকুক, একটু কুলার থাকুক, বিকজ তা না হলে গাছগুলো পুড়ে একদম নেতিয়ে যায়। যে সকালবেলা একটু রোদ্রে উঠাতে দেখছেন গাছগুলো একটু নেতিয়ে গেছে, কিন্তু রোদ মানে যদিও তারা দেখাইছে ওয়েদার ফোরকাস্টে যে 7-এর নিচে নামবে না, বাট স্টিল ইট ওয়াজ 5 in the morning. But because of environment is not too bad, so that's why it's not too bad. বেগুন গাছগুলো দিয়ে দিয়েছি একটা, এটা গত বছর থেকে আমার আসছে, আমি এবছর লাগাইনি এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ এই ব্যাগগুলো আমি কিনেছি, সো আমি এভাবে করে কাভার করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো দেখা যায় স্ট্রবেরিগুলো ভালোই দেখা যাচ্ছে। আমি আজকে চেরিগুলো সব কাভার করে দিব। এই আমি আগেই বলেছি আলু গাছের যে পাতাটা ভিটামিন এ থাকে অনেক বেশি, আপনার চোখের জন্য অনেক হেল্পফুল। সো এই জন্যই আমি এবছর শুধু লাগিয়েছি আমার বাচ্চাদের জন্য। আর এগুলো দেখা যাচ্ছে ভালোই আলহামদুলিল্লাহ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গত রাত্রে ঘুমাইতে পারি নাই, 1:30টার দিকে ঘুম হয়ে গেছে, বিকজ শ্বাস নিতে পারতেছিলাম না। ছেলেটা অনেক কষ্ট পাচ্ছিল, তো এর মধ্যে ডাক্তারের কাছে নিয়েছি, একটু ইনফেকশন হয়ে গেছে চেস্টে, ও ভয় পায় ডাক্তারের কাছে যেতে, বাট এবার নিজে থেকেই বললো। আলহামদুলিল্লাহ এখানে 4টা দিয়েছি মাশাল্লাহ। দ্যাটস ওয়াই আই ওয়াজ হ্যাপি লিটল বিট কুলার হওয়াতে, তা না হলে গাছের পাতাগুলো পুড়ে যায়। যে দেখতে পাচ্ছেন এটা আগে দিয়েছিলাম, সেদিন অনেক রৌদ্র ছিল, তো কিছু পাতা পুড়ে গেছে। টলারেন্সের মধ্যে আস্তে আস্তে তখন আর গাছের পাতাগুলো পুড়বে না ইনশাআল্লাহ। এই সাইজের গাছ আমি বিক্রি করেছি, সো যে দ্যাটস ওয়াই দ্যাট ম্যান ওয়াজ ঠিক 5 পাউন্ড করে নিছে, খুবই হ্যাপি ছিল সে আলহামদুলিল্লাহ। গাছগুলো দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন খেয়ে ফেলছে। আমার হাজব্যান্ডকে আবার বের হইতে হবে হান্টিং করতে, সে আমাকে জিজ্ঞেস করতেছিল হান্টিং করতে যাইতে হবে আমাকে। তো সন্ধ্যার পরে কী হয়, আমি গাছ লাগাইলে সে বাচ্চাদেরকে নিয়ে বের হয় সকালবেলা, রাত্রে সন্ধ্যার পরেই তো আপনার স্ল্যাক্সগুলো বের হয়, তো সে হান্টিং করে আর কি আলহামদুলিল্লাহ। এই যে আর একটা লাগিয়েছি এখানে হানি মেলন, আর 2টা ভিতরে রাখবো, আর একটা এক্সট্রা আছে। ও মাই গড, ঠান্ডায় দেখেন এই গাছটা কী অবস্থা হয়ে গেছে, রাত্রে অনেক ঠান্ডা পড়েছিল তো সেই জন্য। বাট দেখা যাক ইনশাআল্লাহ ব্যাক করবে আলহামদুলিল্লাহ। টলারেন্সও তো দরকার আছে এদের, বিকজ আমাদের দেশ তো ঠান্ডার, আমাদের তো কিছু করার নেই। বেগুন গাছগুলো ওকে দেখা যাচ্ছে, একটু পরে পানি দিব ইনশাআল্লাহ। এগুলো আপনার ওই যে ফ্রেঞ্চ বিনস অ্যান্ড চিলু এখানে আছে 2-3টা আলহামদুলিল্লাহ। এগুলো হলো কি আপনার ম্যারো, এখানে আমাদের রানার বিনসগুলো দিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন রোদ্রে একটু পুড়ে গিয়েছিল, বাট কয়দিনই ঠান্ডাতে একটু হেল্পফুল হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ আমাদের দেশি বিনস। আমার আরও আছে 4টা, আমি দেখি কি করব। কিউকাম্বা আলহামদুলিল্লাহ, এই 2টা ঝাঁকা সবসময় কিউকাম্বার জন্য রাখি, ওই 2টা ঝাঁকা আপনার ইসের জন্য, বিনসের জন্য। এই 2-3টা ঝাঁকা আমি রাখি লাউ গাছের জন্য। তারপরে বেশ কিছু ছিল দেখে আমি এখানেও ওই অ্যাশগোরটা লাগিয়ে দিয়েছি, চাল কুমড়াটা। অ্যান্ড এখানে দেখি কুমড়া একটা কিছু লাগিয়ে দিব। অ্যান্ড এখানে দিয়েছি আপনার বাটারনাট স্কোয়াশ, ওখানে দিব আপনার পামকিন, যেটা সুইট পামকিন আমাদের। এখন আমি আপনাদেরকে বলতেছি, কেন আমি আপনাদেরকে বলতেছি যে এই ঝাঁকাটা এর জন্য, বিকজ আপনি যখন গার্ডেন করবেন ইট ইজ ইম্পর্টেন্ট আপনি ভেজিটেবলের ধরন বুঝে, যে কোন ভেজিটেবলে কতটুকু টেম্পারেচার লাগবে এই জিনিসটা বুঝে আপনি লাগাবেন। সো আপনার গার্ডেনের কোথায় টেম্পারেচারটা কোথায় কতটুকু পাচ্ছে, কোথায় রৌদ্রটা বেশি পড়ে কোথায় কম পড়ে, এবং কত তাড়াতাড়ি সকালে রৌদ্রটা কোথায় পড়তেছে বিকালে রৌদ্রটা কোথায় পড়তেছে, সেটা বুঝে আপনি আপনার গাছকে লাগানোর জন্য। সেই জন্য আমরা যখন ছোট ছিলাম আপনি দেখবেন বইতে যে গাছ লাগানোর জন্য কি কি জিনিস আপনাকে জায়গা নির্বাচন করতে হবে, বীজ ভালো বীজ নির্বাচন করতে হবে, অ্যান্ড দেন মাঠটাকে ভালো ফার্টিলাইজার মাড ইউজ করতে হবে। এই জিনিসগুলো আপনি দেখবেন, মনে করে দেখেন, আপনি যখন ক্লাস 7-8 আমরা পড়েছিলাম তখন এই ধরনের কিন্তু আপনাদের জীববিজ্ঞানে ছিল। এখন আমি ওগুলো মিলাই আর কি। সো শিক্ষাটা এটা হলো নেসেসারি, এটা সবার জন্য। শিক্ষিত হবো বলে আমরা যে কাজকর্ম করতে পারবো না এরকম ন্যারো ধারণা যেন আমাদের মধ্যে না আসে। শিক্ষিত হলেই, বিকজ সবাইকে শিক্ষিত হইতে হবে, বাসা দারোয়ান থেকে শুরু করে কাজের বুয়া থেকে শুরু করে নিয়ে সবার বাচ্চাকে শিক্ষিত হবে। তার মানে এই না যে সবাই বড় বড় অফিসার হয়ে যাবে, মন্ত্রী মিনিস্টার হয়ে যাবে। আর মন্ত্রী মিনিস্টার হলেও আমি বলবো কাজ শিখতে হবে, মেয়েদেরকে রান্না শিখতে হবে,
রান্না শেখাটা নেসেসারি। একটা মেয়ে যদি আপনার খাবার ভালো করে রান্না না করতে পারে, রান্নাটা হলো একটা গুণ, একটা আর্ট, একটা নলেজের ব্যাপার। লবণ মশলা আপনি কীভাবে কোথায় দিচ্ছেন, রান্নার স্বাদ যত বেশি হবে সেই মেয়ে তত গুণবতী হবে। সো ইট ইজ ইম্পর্টেন্ট আপনি রান্না শেখাবেন আপনার বাচ্চাকে। যদি আপনি মনে করতেছেন যে আপনি পারতেছেন না, রান্নার স্কুলে পাঠিয়ে দেবেন, তা নাহলে বলবেন ইউটিউব দিয়ে বসাই দিবেন, শেখো রান্না, তারপর রান্না করতে বলবেন, খাবেন। আমার বাবা আমাকে অনেক এনকারেজ করতো। আজকে আমি এগুলো সব বেঁধে দিব ইনশাআল্লাহ। বেঁধে দিলে কী হবে, ঠান্ডা যদি একটু পড়ে যাও তাতেও সেভ হয়ে যাবে। আব্বা আমাকে আমি খাবার যদি বলতো যে তোর মা হাতে অনেক স্বাদ আছে, খাবার মাঝে মাঝে নষ্ট হয়ে যেত, কেক বানাইতাম সব মানে শক্ত হয়ে যেত, কিন্তু সে রেখে 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 খাইতো আর বলতো তুই বানাতে থাক, তোর হাতে স্বাদ আছে, আস্তে আস্তে যখন তুই শিখে ফেলবি তাহলে অনেক বেশি টেস্ট হয়ে যাবে। ঠিক আমার ছেলেটা হয়েছে আমার বাবার মতো, মায়ের খাবারের এত প্রশংসা, সে বাইরে কোথাও খাবে না, কোনো রেস্টুরেন্টে যাই না আমরা এখন আর, সে সব ঘরে খাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চাদের কথা আমি এই জন্য বলি, মানে আমাদের বাচ্চাদেরকে না আমাদেরকে শিখাইতে হবে যে, যেমন মেয়েদেরকে আপনি ছোটোবেলা থেকে কি করবেন, হ্যাঁ পোশাকটা ক্ষেত্রে ধ্যান দিবেন, যেহেতু আমরা মুসলমান ওদেরকে খুব বেশি মানে খোলামেলা পোশাকে রাখতে দিবেন না। আর এদেশে তো অনেক সুবিধা, ঠান্ডা যেহেতু ইট ইজ ইজি ফর ইউ, গরমের দেশে একটু কঠিন হয়ে যায়, পাতলা দিবেন কিন্তু মেক শিওর কাভার দেম প্রপারলি। তাতে কি হবে, আপনি দেখবেন একটা জিনিস জায়গাটা আপনি সবসময় ঢেকে রাখলে কি হয়, খোলা রাখলে না খুব আনইজি ফিল হয়। ঠিক তেমনি ওই বাচ্চাটা যখন বড় হবে আপনার ফুল কাভারে, ও খোলা রাখতে আনইজি ফিল করবে। এদেশে কি হয়, একটু সামার পড়ে গেলে হাফ প্যান্ট পরা শুরু করে দেয়। কিছু কিছু মেয়ে আছে তো অনেক পরিশ্রম করে হাফ প্যান্ট পরার জন্য, মানে খুব সুন্দর করে পাটাকে শেপ করবে একদম, মানে একদিন দুই দিন হাফ প্যান্ট পরার জন্য যে কী পরিশ্রমটা করে আল্লাহ মাফ করুক। আমার মেয়েটা স্কুলে আপনার পিইতে সবসময় ফুল পোশাক পরে, তো সবাই খালি জিজ্ঞেস করে, তো অনেক দিন জিজ্ঞেস করে আমি আমাকে বলতেছে আম্মু আমাকে সবাই খালি জিজ্ঞেস করে আমি কেন ফুল পোশাক পরি। তাই আমি তুমি বলবা যে আমি আমাকে ভালোবাসি, আমি চাই না সবাই আমাকে দেখুক, সো সেই জন্য আমি পড়ি না। অ্যান্ড এটা আমি কমফোর্ট ফিল করি, অ্যান্ড কখনও চালাকি করার কোনো দরকার নেই। হাউ ইউ ফিল লাইক ইউ সে ইট। ডিস্কোতে আমার বাচ্চাকে আমি কখনোই ছোটোবেলা থেকে আজ পর্যন্ত কখনোই দিইনি। প্রত্যেকটা ক্লাসে কিন্তু ডিস্কো হয় 2-3বার বছরে। সো এত বছর আমি বলেছি যেহেতু ও ছোটো ছিল, সো শি ইজ নট রেডি। তো যেহেতু শি ইজ নট রেডি, সে ছোটো, আমি তাকে বুঝাইতেও পারবো না, আমি বলতে পারবো না, তো সেই জন্য আমি তাকে বলি না। তো গত বছর সে বড় হয়েছে, তো আমাকে কয়েকজন জিজ্ঞাসা বলছে আম্মু আমি কি যাবো, আমি বলছি না আমি এতদিন তোমাকে বলিনি, বিকজ তুমি ছোটো ছিলে, তুমি বুঝবা না বিষয়টা। অ্যাজ এ মুসলমান আমি তোমাকে ডিস্কোতে পাঠাবো, তো আমি তোমার কাছ থেকে কী এক্সপেক্ট করবো? ডিস্কোতে পাঠাই আমি এক্সপেক্ট করবো আমার মেয়ে হেজাব পড়বে? আমি হেজাব পড়াই তোমাকে ডিস্কোতে পাঠাবো? ডিস্কো মানে কি? এটা তো কোনো ভালো জায়গা না, এখানে হিজাব পরে গেলে কি হেজাবের কী ভ্যালুটা হইলো? তারপরে আমি তাকে ফুটবলও খেলতে দেই না। সে মানে ইউনো সামথিং আছে গড গিফটেড, সে এরকম যে সে ফুটবল দেখলে তার মানে হাত পা স্থির থাকে না, সে খেলবে। তো স্কুলে যখন আপনার পিইতে ওদেরকে ফুটবল খেলা, শি ইজ সো গুড, মানে তার পা থেকে বল কেউ নিতে পারে না এরকম। টিচাররা সবাই মিলে যাচ্ছে সে ফুটবল খেলুক। আমার হাজব্যান্ড জানে আমি কখনোই অ্যালাই করি। একটা আমি আজকাল অনেকেই দেখি বলে যে হ্যাঁ মাথায় হিজাব দিয়ে তারা বাস্কেটবল খেলতেছে। নাও আই ওয়ান্ট টু এক্সপ্লেইন, আমি যদি হিজাব পরা মানে কি, আমি নিজেকে কাভার করতেছি কোথা থেকে, মানুষের চোখের আড়াল থেকে না। সো আমি যদি হিজাব পরে সবার সামনে জাম্পিং করতেছি, মানে এটা কিভাবে হেজাবের সাথে কি যায়? আমার মেয়েকে আমি হেজাব পরে যদি ফুটবল খেলতে দিই, তাহলে আপনি আমাকে বলেন এখানে হেজাবের কি ভ্যালুটা রইল? হাজার হাজার মানুষের সামনে বসে সে ফুটবল দৌড়াচ্ছে, অ্যান্ড সবাই খুব এনজয় করতেছে, কেউ এনজয় করতেছে তার বডি, কেউ এনজয় করতেছে তার খেলা। সো এটা আসলে হেজাবের সাথে যায় না। সো মেয়েদের জন্য কোনো প্রকার স্পোর্টস ইজ নট অ্যালাউ অ্যাজ এ মুসলিম, দ্যাটস হাউ আই বিলিভ। সো আমি আমার বাচ্চাকে বলছি, মেয়েকে বুঝাই বলছি, সে বলছে মা আমি খেলবো না, আমি জাস্ট স্কুল থেকে তারা বলে দেখে, কিন্তু আমি দেখি তার চোখে মুখে কত লোভ। সো এই ক্ষেত্রে আমাদের খুব সিরিয়াস হতে হবে। বাচ্চাদেরকে তো আপনি প্রেশার দিতে পারবেন না এটা না করার জন্য, বিকজ দে ক্যান ডু ইট, আপনার বিহাইন্ডে করবে। তো আমি বোঝানোর চেষ্টা করি, সেও বোঝার চেষ্টা করে, ইনশাআল্লাহ যতটুকু হয় আমি তো চেষ্টা করবে। আর পরিবেশটাও এরকম, এই যে বললাম ও হাফ প্যান্ট পরবে না কি ফুল প্যান্ট পরবে, এটা তো মানুষের সাবজেক্ট না, বাট স্টিল তারা তাকে কোশ্চেন করে। সো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, বাচ্চাদেরকে খুব সুন্দর করে বুঝাইতে হবে। অ্যান্ড পোশাক আশাকের ক্ষেত্রেও ছোটো থেকে, যেমন আমি এখন থেকে যেহেতু 11 বছর, আমি ওকে দেখেন পুরো রুমটা কালকে পরিষ্কার করে ফেলেছি আলহামদুলিল্লাহ, অ্যান্ড সব এক সাইডে করে ফেলেছি।
আলহামদুলিল্লাহ এই সাইডটাও একদম কালকের এই কাজটাই ছিল যে পরিষ্কার করা, যেহেতু কালকে একটু ঠান্ডা ছিল। আপনি আপনার জীবনকে সুন্দর করতে চাইলে সবার আগে আপনাকে পরিচ্ছন্ন হতে হবে। যত সুন্দর রাখবেন আপনি আপনার ঘর বাড়ি, আপনার লাইফটা তত সুন্দর, বিকজ আল্লাহ আপনার ইন্টেনশনকে দেখবে যে আপনি কত সুন্দরভাবে থাকতে চাচ্ছেন, অ্যান্ড আপনি ওভাবেই আল্লাহ আপনার লাইফটা সাজিয়ে দিবে। সো ইট ইজ ইম্পর্টেন্ট আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এটা বাচ্চাদেরকে শেখাইতে হবে। প্রত্যেকটা ভালো কাজ আপনি যখন করতেছেন, অনেক আছে আমরা অনেক ভালো কাজ করি, বাট আমরা বাচ্চার সাথে শেয়ার করতেছি না। আমি আমার বাচ্চাদের সাথে সব শেয়ার করি। আমার বাচ্চা, আমার ছেলে মেয়েদেরকে সবসময় আমি বলতে থাকি এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, কতটুকু করবে সেটা। বাট এই যে শুনতে শুনতে ওরা এতটা ইউজড হয়ে যায়, দে নোজ হোয়াট টু ডু। আমার ছোটো বাচ্চাটা আপনার রোজা রাখছে, আমি জানতাম না যে ইনফ্যান্ট স্কুলে আপনার রোজা রাখা যায় না। সো আমি তো ফাস্টিং করছি, ও ফাস্টিং করে গেছে, ওর ভাইকে দেখছে ও রাখতেছে, তো ও ফাস্টিং করে গেছে। তো টিচাররা খুব একটা হ্যাপি ছিল না আমি যখন জানাইলাম যে ও তো ফাস্টিং করতেছে। স্টিল আমি কেক করছি, আমি আবার একটু লাঞ্চ টাইমে ফোন দিছি যে বাচ্চা কি এরকম, আমি তো জানি না, ফার্স্ট টাইম গেছি স্কুলে উইথ, সে গত বছর রাখছে বাট অফ টাইমে রাখছে। তো টিচাররা বলতেছে এটা তো অ্যালাউ না, সো আমরা যদি ও পানি তৃষ্ণা লাগে ওকে দিয়ে দিব। আমি বলছি হ্যাঁ আপনি জিজ্ঞেস করেন, আমি চাইলে আমি লাঞ্চ পাঠিয়ে দিব। সো যাইয়া জিজ্ঞেস করছে আমাকে ফোনে লাইনে রেখেই। সো টিচার এসে আমাকে বললো আমরা যদি ওর সাথে কথা না বলতাম আমরা কখনোই বিশ্বাস করতাম না যে এতটুকু ছোটো মানুষেরও এত এত সুন্দর করে সে আমাকে এক্সপ্লেন করলো। সে নাকি বলছে যে আমি তো রোজা রাখছি অ্যান্ড আই এম সো ফাইন, আমার কোনো খাবারের দরকার নেই, আমার মাকে বলুন আমাকে খাবার দিতে হবে না। তো বলছে তোমার যদি পানি টানি লাগে তাহলে কি দিব? বলছে যে আমি তো রোজা রাখছি, আমি তো জানি আমি ফাস্টিং করতেছি এবং কিছুতেই আমি আমার ফাস্টিংকে ভাঙবো না, অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। আমাকে কেউ প্রেশার দেয় নাই, আমি নিজে থেকে রাখছি, আমি নিজে থেকে আমার যখন সময় হবে আমি তো সেটাকে বেড়ে করবো। আলহামদুলিল্লাহ সে রোজা রাখছে, 8টা রোজা রাখছে এই বছর, আলহামদুলিল্লাহ সে 7 ইয়ার্স। সো এই যে ওদের বিলিভটা, এই যে বিশ্বাসটা, ওটা আমাদের কাছ থেকেই দেখে দেখে শেখা যে রোজা যেহেতু রাখছি আই কান্ট ব্রেক ইট, ডাজেন্ট ম্যাটার সিচুয়েশন হোয়াট, অ্যান্ড দে নোজ। আমি তাদেরকে শিখিয়ে দিই যখন তুমি রোজা রাখবা মেক শিওর ইউ কুল ডাউন, নো রানিং টু মাচ, ডোন্ট মেক ইউর সেলফ সো হার্ড ওয়ার্ক ডুইং রানিং, তাহলে কি তুমি হাংরি হয়ে যাবা, তুমি ট্রাস্টি হয়ে যেতে পারো, ডিহাইড্রেট হইতে পারে। সো এগুলো ওরা খুব মেনটেন করে আলহামদুলিল্লাহ। সো এই জিনিসগুলো আমাদেরকে শেয়ার করতে হবে। আমার মেয়েকে আমি ওই যে বললাম ডিসকোর কথা, এবছর আমাকে মেসেজ দিচ্ছে একজন, বলতেছে যে আপনার এই যে প্রুম কি যেন পার্টি হয় একটা, তো আমি বলছি আমার মেয়ে তো মুসলমান, ও তো যাবে না এইসব জায়গায়, কোথাও যায় না, ও আজ পর্যন্ত কখনো ডিসকোতেও যায় না। বলে কি তাই, এটা কি ও নিজে থেকে? আমি বলছি হ্যাঁ ও নিজে থেকে, আপনি ওর সাথে ডিসকাস করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সে জানে এবং সে নিজেও জানে যে সে এইসব জায়গায় জয়েন করতে পারবে না, তার রেস্ট অফ লাইফে সে পারবে না। সো সো এইসবের বলতে বলে কি যে সরি আমি এসব জিজ্ঞেস করছি। আমি বলছি যে না কোনো সমস্যা নেই, আমি হ্যাপি যে আমি আপনাদের কাছে এটা ডিসকাস করতে পারছি। এত বছর সবাই আমাকে জিজ্ঞেস করছে, আমি বলতে পারিনি, বাট আমি হ্যাপি টু টেল ইউ দ্যাট ট্রুথ যে আমার বাচ্চারা যে মুসলমান ওরা কখনোই ডিসকোতে যাবে না। সো আমার কোনো বাচ্চা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, আমার মেয়ে এবার ইয়ার 6-এ আলহামদুলিল্লাহ, অ্যান্ড আমি যতটুকু আমার তরফ থেকে মা হিসেবে আমি যদি ওকে ডিসকোতে পাঠালাম, একটা হিজাব পড়াইয়া পাঠালাম, ওর ইউ এক্সপেক্ট ফ্রম হিম হার, 10টা বাচ্চা সে সেখানে দেখবে তারা ফুর্তি করতেছে, নাচতেছে, আর খারাপ জিনিস কত দ্রুত আপনাকে অ্যাটাক করে। সো এগুলো আমাদেরকে বুঝতে হয়, বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে আমাদেরকে শিখাইতে হবে এটা করা যাবে না, এটা করতে পারবা। আগে কি সুন্দর বাচ্চাদেরকে শিখাইতো, মেয়েদেরকে খাও মা এখন ভালো করে খেয়ে নাও, শ্বশুর বাড়িতে কী হবে না হবে, অনেক মানুষ থাকবে, তুমি খাবা, খেতে পারবা কি না সবাইকে খুশি রেখে খেয়ে নাও মা, ভালো করে খেয়ে নাও। মেয়েদেরকে বেশি বেশি করে খাওয়াইতো। আমি আমার ফ্যামিলিতে দেখেছি, আমার আব্বা বলতো যে আমাকে বলতো সবসময় মাছের মাথাটা দিতে বলতো যে খা গো, বা বিয়ে হয়ে গেলে খেতে পারবে কি না কে জানে। তো আর এখন কি হয়, সব যে শ্বশুরবাড়িতে করিস, এখানে বিষয় এটা করতে হবে না, এটা করতে হবে না, সব শ্বশুর, তাদের এক্সপেকটেশন লেভেল এত হাই হয়ে যায় যে আমি শ্বশুরবাড়িতে বিয়েটা হইলেই আমি যা খুশি তাই করবো আর কি, এরকম একটা অবস্থা। গলার অবস্থা খুব একটা ভালো না, ওই যে বললাম রাত্রে খুবই কফিং হয়েছে। সো এই যে মেয়েদের মেন্টালিটিগুলো আমরাই তৈরি করে দিই। আমি সব বাবা মাকে বলবো, এই যে সিচুয়েশনটা অ্যাট দ্য মোমেন্ট বাংলাদেশে খুব প্রচলিত হচ্ছে, মাকে দোষারো বউকে দোষারো, এই মেয়েটাকে বাবা মা ঠিকমতো সহি শিক্ষা দেয় নাই, সে একটা শাশুড়ি হ্যান্ডেল করতে পারে নাই। আপনি ছেলেটার বিয়ের ছবিগুলো আজকাল দেখতেছি সব, মাই গড, এভরিথিং ইন দেয়ার, নো পার্সোনালিটি, মানে বিয়ের ভিডিও, অমুক ভিডিও তমুক ভিডিও সব দিয়ে দিচ্ছে, এবং প্রত্যেকটা ভিডিওটা আপনি দেখবেন ছেলেটা মাকে খাওয়াচ্ছে, বউকে খাওয়াচ্ছে, ছেলেটা মাকে নিয়ে নাচতেছে, বউকে নিয়ে আসছে। তো ভালোবাসাটা শুধু মার তরফ থেকেই ছিল না, ছেলের তরফ থেকেও ছিল, সমান ছিল।
অনেক ভালোবাসা ছিল। সো ভালোবাসার জন্য আপনি বিচার বসাইতে পারেন না। একজন মায়ের ভালোবাসার বিচার দুনিয়াতে কে করবে? আর মায়ের বিচার কোনো সন্তান দুনিয়াতে করতে পারবে? তাই তার মানে এই না মায়েরা সব ভালো। দেয়ার ইজ লটস অফ মাদার আছে যারা এগুলো করতেছে। অনেকে আবার লিখতেছে কমেন্ট, আমার শাশুড়ি এরকম, আমার শাশুড়ি। তো ইউ ক্যান টেল এভরি মাদার লাইক দ্যাট, হাইস্ট ফিউ মাদার্স মাই বি নট লাইক দ্যাট। তার মানে কি আমরা তাদেরকে বিচার করতে পারবো? এটা তো ভালোবাসা তাদের, অ্যান্ড যুগ যুগ ধরে হয়ে আসতেছে। আজকে যদি তারা এতই খারাপ, তাহলে আল্লাহর তরফ থেকেই তো পানিশমেন্ট চলে আসতো। সো পিপল নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে মাদার্স আর লাইক দ্যাট ইজ। ফাদার্সরা কোনো সময় ইনসিকিউর ফিল করে না, কিন্তু মোস্ট অফ দ্য মাদার ইনসিকিউর হয়ে যায়। তারা বেশি কানেক্টেড, দে আর কানেক্টেড উইথ দেয়ার চিলড্রেন ফ্রম দ্য ঠামি। সো যখন দুনিয়াতে আসার আগে থেকে তারা কানেক্টেড। ইউ ক্যান নট টেক দেম from their children, and this is very bad if anyone say যে একজন মাকে চলে যাওয়া উচিত। নো, ইউ নিড টু সেট আপ ইউর মাইন্ড যে আমি তো মাকে সরাইতে পারবো না, সো আমি কিভাবে এখানে ফিট ইন হব। সো ট্রাই টু ডু দ্যাট, অ্যান্ড আই ইভেন হেট দ্যাট থিংস টু হেয়ার দ্যাট যে আপনি জানেন না আমি কীরকম পরিশ্রম করছি মাকে নিয়ে, আমার শাশুড়িকে নিয়ে থাকার জন্য। শেষমেশ সে থাকবে না, সে টাকা নিয়ে চলে গেছে এখান থেকে। অ্যান্ড এইসব নিয়ে আর কিছু বলতে চাই না, সব কিছু আল্লাহ জানেন, অ্যান্ড দ্যাটস এনাফ ফর মি। সো আমি চেষ্টা করছি সেজন্য থাকে। আমার হাজব্যান্ড পর্যন্ত বলছে তোমাকে কিচ্ছু করতে হবে না। আপনি বিশ্বাস করবেন না, আমার যে ড্রাইভিং ইনস্ট্রাক্টর ছিল, শি ইজ সো ব্যাড ওমেন, ওল্ড ওমেন। আমি 8 মাসের প্রেগনেন্ট, সে আমাকে অফার দেয় তার ছেলেকে বিয়ে করার জন্য। সে বলতেছে আমার শাশুড়িকে মারতে বলতেছিল। তা আমি বলতেছি যে আমাকে বলতেছে তুমি সকাল সকাল কেন করতে চাও না ড্রাইভিং, লিসেন। তা আমি বলছি সকালে আমার বড় ছেলেটা উঠেই পায়খানা করে। পায়খানা করলে সেই পায়খানাগুলো কী হয়, প্রেশার এত বেশি থাকে একদম মাথা পর্যন্ত উঠে যায়। আর ও 20 কেজি ছিল যখন ছোটো ছিল। সো আমি বলছি আমার শাশুড়ি বলে কি তোমার শাশুড়ি আছে না, আমার মা সব করে আমার ভাইয়ের বাচ্চাদের। আমি বলছি সেটা আপনার মা আপনার ভাইয়ের আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, বাট আমি চাই না আমার 20 কেজি বাচ্চা আমার শাশুড়ি 65, 60, 70 ইয়ার্স আমার শাশুড়ি উঠাবে, অ্যান্ড সে কোমরে ব্যথা পাবে। আমি চাই না সেটা সে করুক। বলছি যে এটি কোনো কথা, তুমি বেশি পাকনা হয়ে গেছো, তুমি বয়সের থেকেও বেশি পাকনা। আমি না এই যে পার্সোনাল বিষয়ে সে আমাকে শিখিয়ে দিচ্ছে আমার শাশুড়িকে মারতে বলতেছে আমি আমার শাশুড়িকে মারতাম। তো এরকম নিকৃষ্ট কিছু মানুষ আপনি সমাজে পাবেন যারা আপনাদেরকে খারাপ কাজের জন্য এনকারেজ করবে। সেখানেই আপনার পরীক্ষা। আল্লাহ এগুলো দিয়ে আপনাকে পরীক্ষা করে যে আপনি আসলে কিভাবে। আমি কখনো সকালে লিসেন নিতাম না, নিলেও আমি মেক শিওর করতাম পায়খানাটা যেহেতু হয়ে গেছে ওর, হি ইজ ডান, দেন আমি যেতাম। যখন আমি ড্রাইভিং শিখতেছি আজকে থেকে 8 বছর আগের কাহিনী। সমাজে এই বিষয়টা নিয়ে যে হচ্ছে, অনেকেই অনেক কিছু বলতেছে। আমার শাশুড়ি মাটাকে বের করে দেয়, জল্লাদ, অনেক মা সম্বন্ধে এইসব কথা শুনতে আমার একদম ভালো লাগে না। আমি একদম হেট করি এই জিনিসগুলো। সহনশীল হও, আন্ডারস্ট্যান্ডিং হও। তুমি বাইরে থেকে আইসা এক জায়গায় ফিট হইতে হবে তোমাকে। হ্যাঁ, এই জায়গায় আমি যে গাছগুলো লাগাবো একটা ফিট হইতে হবে তো। হ্যাঁ, সো আমাকে অ্যাডজাস্ট করতে হবে। environment is not going to be adjust for me. I have to adjust with the environment. So it is my responsibility. বাচ্চাদেরকে শিখান বিয়ে মানে হলো গিয়ে রেসপন্সিবিলিটি। বিয়ে মানে হলো গিয়ে তোমাকে 10 জনের মাঝখানে থেকে, আগের দিনগুলো কত সুন্দর ছিল, সবাই একসাথে থাকতো। দেয়ার ওয়াজ এনি ইভেন চান্সেস টু থিঙ্ক অ্যাবাউট যে আমরা আলাদা গিয়ে থাকবো। আর এখন সমাজটা এত নষ্ট হয়ে গেছে, সবাই আলাদা থাকতে আগে শুধুমাত্র প্রয়োজনে মানুষ আলাদা হইতো। যেমন বিদেশে চলে যেত, কাজে কোথাও গেছে সেখানে বউকে নিয়ে যেত, এরকম। আমি ওই সিচুয়েশনে দেখলাম বোনটার কথা এক জায়গায় বলতেছে, বোনটা 2 বছরে তার ভাইয়ের বাসায় একদিনও যায় নাই। শুধু ওয়ান শাশুড়ি সে হ্যান্ডেল করতে পারেনি। সে একদম বাচ্চা 12-13 বছরের না, 20 বছর, 20-20 বুড়ি হয়ে যায়। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, হিন্দুদের মধ্যে আরও বেশি প্রচলিত এটা, যে 20 বুড়ি হয়ে যায়। সে 20 বছরের, এটা 20 বছরের একটা মেয়ে, সে একটা শাশুড়িকে হ্যান্ডেল করতে পারে না। সবাই তাকে সাপোর্ট করতেছে, আরও নষ্ট করতেছে এটা বলে। তাকে বোঝাইতে হবে ইট ওয়াজ হার মিস্টেক টু এক্সপেকটেশন লেভেল সো হাই, এবং এক্সপেক্টিং যে হাজব্যান্ড ইজ গোনা ডু এভরিথিং অ্যান্ড মাদার ইন ল ইজ গোনা ডু নাথিং, থাকবে না তার সাথে। এটা তার এক্সপেকটেশন ইজ সো হাই। সো এটা দেয়ার একটু আন্ডারস্ট্যান্ড দেবেন যে তোমাকে ফিট করতে হবে। তুমি এক জায়গা থেকে এসে তুমি তারটা খাবা পড়বা, তো ইউ হ্যাভ টু সার্ভিস ফর দ্যাম। আমি বিশ্বাস করি আমাকে সার্ভিস দিতে হবে। আমার হাজব্যান্ডটা খাচ্ছি, সকল সুযোগ সুবিধা নিচ্ছি, তো আই হ্যাভ টু সার্ভিস। সো দ্যাট মিনস আই এম নট চাকরানি।
সার্ভিস মেন ছিল কি আমাকে রেসপন্সিবিলিটি, আমরা জব যখন করি সেটাও সার্ভিস দেওয়া। এনি জব, আপনি ম্যাজিস্ট্রেট, আপনি ডক্টর, আপনি সার্ভিস দিতে হবে আপনাকে। সার্ভিস মানে এই না আপনি সার্ভেন, আপনি হলেন কি আপনার দায়িত্ব, মানে যখন আপনাকে দায়িত্ব একটা পড়ছে আপনার কাঁধে সেটাকে পালন করতে হবে। আমি আমার হাজব্যান্ডের প্রতি দায়িত্ব পালন করব, সে আমার প্রতি দায়িত্ব পালন করবে। দ্যাট ইজ হাউ উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, উই আর পার্টনার। সো এগুলো আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে। সো আমি তো শিখাই আলহামদুলিল্লাহ, আমি যেটা করি আমি সবার সাথে শেয়ার করি, শুধু বাচ্চা না, আমার ভাই বোন এদের সবার সাথে। আমার হাজব্যান্ড আমাকে আজকে এবার ম্যারেজ ডে অ্যানিভার্সারি গেল ধরেন, আমি আমার গত 15 বছর হয়েছে বিয়ের বয়স হয়েছে, আমি বলতে পারবো না আমার জন্য কোনো এক্সপেন্সিভ গিফট আমি যারা মনে করে নিই, আমি আজ পর্যন্ত পাইনি। তারপরে আমি বিয়ের পরপরই আমার মার দেওয়া চুড়িগুলো বিক্রি করে দিয়েছি, কানের দুল বিক্রি করে দিয়েছিলাম যখন বিল টিল দিতে পারে নাই, পরিস্থিতি খুব খারাপ ছিল। আজ পর্যন্ত আমি আমার হাজব্যান্ডকে বলি না ওই যে আমি চুড়িটা বিক্রি করেছি আমাকে একটা চুড়ি কিনে দাও না কেন। আমি এইসব যখন ইউনিভার্সিটি, যদি আমার হাজব্যান্ড জিজ্ঞেস করবে কেন রে বাবা, আপনি একটা গিফট কিনবেন আপনার ওয়াইফের জন্য, এটা জিজ্ঞেস করে কি ও তোমার জন্য কী কিনবো, এটা করে মানুষের একটু ভালোবেসে একটা যদি ছুতাও দেয় না ভালো লাগে না। বাট এরকম না আমার হাজব্যান্ড আবার ওই যে বললাম না ওইরকম ইমোশনের না, তাই বলে কি আমি সংসার অসাধ্যই করবো। হি ইজ নট দ্যাট কাইন্ড অফ পার্সন, হি ডাজন্ট নো হোয়াট টু ডু, সো আই হ্যাভ টু লিভ উইথ দ্যাট। আমি চেষ্টা করি তার বার্থডেতে আমার টাকা না তাও তার টাকা দিয়ে কিছু একটা কিনে দেওয়ার চেষ্টা করি। সো দ্যাটস মাই ফিলিংস। আমি বাচ্চাদেরকে দিয়ে ফাদার্স ডে কিছু কিনে দেওয়ার চেষ্টা করি। আগে 2-1টা কার্ড জুটতো কপালে, এখন সেই কাগজের কার্ডটাও জুটে না। তো আলহামদুলিল্লাহ আমি জানি ওই আমাকে একদিন আমাকে তো সে সব দিচ্ছে, যখন যেটা লাগতেছে আমার সাথে থাকতেছে, পাশে থাকতেছে। বিশ্বাস করবেন আমি 8 বছর ধরে ড্রাইভ করি, স্টিল আমি ফিল সেফ করি যখন আমার হাজব্যান্ডটা পাশে থাকে। এবং আমি ড্রাইভ করলে আমি চাই সে আমার পাশে বসে থাকবে, বিকজ হি ইজ মাই কমফোর্ট জোন। আই ডোন্ট কেয়ার সে আমাকে কী দিল, আমি গহনাগাটি কিচ্ছু পড়ি না, আমি আজ পর্যন্ত কিচ্ছু নতুন করে বানাইনি। সো আমার সেই যে পুরানো যেগুলো সেই কয়টাই আমার জিনিস আছে। একটু চেঞ্জ করছিলাম 1 বছর শুধুমাত্র সৌদি দিয়ে গিয়েছিলাম, তখন শুধু মানে চেঞ্জ করছি। সো এই বললাম 15 বছরের বিয়ের লাইফে আমাকে আজ পর্যন্ত কিছু না, আমি কখনও সেটা নিয়ে কোনো অবজেকশন, আমার মনে দুঃখেও নাই, বিশ্বাস করবেন না আমার মনে দুঃখ নেই যে বার্থডে টার্থডে বা এটা সেটা যায়, আমি কখনো আক্ষেপও করি না যে আমাকে সে কিছু দিল না। সে আমাকে জিজ্ঞেস করলে আমি বলি ঠিক আছে ঘরের জন্য এটা লাগবে, এটা করে দাও, সেটা আমাদের দুজনের হয়ে যাবে। অ্যানিভার্সারিতে আমি সবসময় বলি সামথিং করো যেটাতে আমার ঘরের জন্য হয়ে যাবে। তো ঘরের জন্য একটা ফার্নিচার, ঘরের জন্য একটা বা গার্ডেনের জন্য একটা কিছু বা একটা কিছু করলে আমি হ্যাপি, আমি বলি কি ওইটাই আমার গিফট, অসুবিধা নেই। আজ পর্যন্ত আমি এভাবে চলতেছি আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ে বলছে আম্মু তুমি আমি যখন বড় হবো তোমার জন্য কী কিনবো, আমি বলছি যে মামি আমার জন্য কিছু কিনতে হবে না, আমাকে 2টা টিকিট কেটে দিও তোমার ড্যাডির জন্য আর আমার জন্য সৌদি যাওয়ার জন্য, ওইটাই আমাদের গিফট হয়ে যাবে। বলছে ওকে আম্মু আমি তাহলে সেটাই করবো তোমার জন্য, যখন আমরা বড় হবো যখন টাকা কামাই করবো তোমাদেরকে এইসব স্পেশাল ডেতে আর 2টা টিকিট কেটে দিব সৌদি আরবের। বলছে আলহামদুলিল্লাহ। সো অতিরিক্ত গ্রেডি হলে হবে না, একটা গহনার জন্য ঘরে অশান্তি করলে হবে। আমাকে একটা কিছু দিলা না কেন, আমার ইউনিভার্সিটিতে এইটিই দিতে হবে, গহনাই দিতে হবে, মানে এই যে মেন্টালিটিগুলো বিগার মাইন্ডের হয়ে যান। আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য, বাইরের দুনিয়াকে দেখানোর জন্য না। সে যে গুজিয়ে দুনিয়াকে ফেসবুকে একটা ছবি দিয়ে কি স্যাটিসফ্যাকশনটা কি আমাকে একটু বলেন। হোয়াট ইউ আর্নিং উইথ দ্যাট, নাথিং। যেখানে যে রেসপন্সিবিলিটিটা সেটা করেন। একটা শাশুড়িকে হ্যান্ডেল না করতে পারলে তোমার সংসার করার দরকার নেই, জানো, তোমাকে সংসার করতে হবে না, তুমি যাও বাসায় যে বসে থাকো, তোমার বাবা মাও তোমাকে খাওয়াবে না এখন, আর কে খাওয়াবে। তো এগুলো একটু চিন্তা করো, কেউ খাওয়ায় না কাউকে, দুনিয়াটা অনেক স্বার্থপর। বাবা মাও দেখে না, ভাইরাও দেখবে না, কেউ দেখবে না, একটা টাইম আসবে যখন কেউ দেখবে না। আমি বিশ্বাস করি সামহাও আল্লাহ আমার স্বামীকে বাঁচিয়ে রাখুক, আমাকে যেন কবর দিতে পারে আর 2 দিন পরে সেও মরে যায়, ফিনিশ, আমাদের কাউকে দেখতে হবে না ইনশাল্লাহ। বাচ্চারা বাচ্চাদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো আলহামদুলিল্লাহ। আমার স্বামী থাকুক আমার পাশে, দ্যাটস অল আই কেয়ার, মানে মৃত্যুর পুজো। অ্যান্ড দেন আমি মরে গেলে আমার হাজব্যান্ডে বলছি 2 দিন পরে আল্লাহ যেন তোমাকেও নিয়ে যায়। সো দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ঠান্ডা অনেক ভালো, এই মুহূর্তে আমাদের জন্য একটু মেঘলা হইলে গাছগুলো বের করে দেবেন। আমি এই কথাগুলো সবসময় আপনার সাথে শেয়ার করতে চাই, বিকজ আই ওয়ান্ট এভরিবডি বি হ্যাপি, সবাই একটু খুশি হন, আমার মতো থাকেন, আলহামদুলিল্লাহ ভালো থাকেন। আল্লাহ আপনাদের জন্য অনেক অনেক নিয়ামত দিবে যখন আপনারা এগুলো ফলো করবেন, সুন্দর করে চলবেন, জীবনটাকে সুন্দর একদম ঠিক আল্লাহ যেভাবে বলছে, মানে একদম নিখুঁতভাবে যেভাবে হয়, মানে যতটুকু মানে করা যায়, মানে 100% ঠিক ওরকম সুন্দর করে আল্লাহ আবার আপনার জন্য সাজাই দিবে। অ্যান্ড ইটস ট্রু, ইটস 100% ট্রু। আপনি আল্লাহকে ফলো করে যেভাবে করতে চাইবেন, ঠিক আল্লাহ আপনার জীবনটাকে আরও সুন্দর মানে সে তার থেকেও বেশি দিয়ে আপনাকে সুন্দর করতে চাইবে।
আমি যদি এইটুকু সুন্দর করতে চাই আরও, আর আমার জন্য আল্লাহ আরও দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসে আমি জানিও না, আল্লাহই দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। আমি মাত্র 650-র কাছাকাছি বিক্রি করছি গা। বিশ্বাস করবেন আমি কত কী করছি, বাচ্চাদের জন্য কেনাকাটা করছি, মার জন্য, ভাইয়ের জন্য, ভাইয়ের বাচ্চাদের পর্যন্ত জন্য, বোনের বাচ্চার জন্য, তারপরে আমার হাজব্যান্ডের জন্য কিনছি। আবার বলবে যে ও আমার জন্য কিছু কিনে নেয়, আমি আবার তাড়াতাড়ি তার জন্য একটা কিছু কিনলাম। এখন নিজের জন্য শেষমেশ 2টা নামাজের জামা কিনছি, যাতে নামাজ পড়তে পারি, একটু সুন্দর টুন্দর লাগে নামাজ পড়ার সময়। আল্লাহর কাছে যেহেতু বসবো, সুন্দর করে একটু বসার এখন থেকে একটু ইন্টেনশন রাখতেছি যে খুব সুন্দর একটা পোশাক পরে, যেমন ছিঁড়া কাপড় চোপড় না পরে, বিকজ বেশ কিছু আমার নামাজের ক্লোথসগুলো একটু মানে ছুটে গেছে আর কি। সো ওই নামাজের 2টা জামা কিনেছি আলহামদুলিল্লাহ, সুন্দর করে ম্যাচিং করে। আল্লাহর কাছে যখন বসবো সুন্দর করে যেন বসি, অ্যান্ড দেন সুন্দর করে যেন কিছু চাইতে পারি, অ্যান্ড দেন সব কিছু যেন খুব সুন্দর হয় আর কি। সো ভালো থাকবেন। প্লিজ সামনে জিলহজ আসবে, যাদের মনে যত আশা আছে, যত স্বপ্ন আছে, আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ দিবে। এটার মানে গ্যারান্টি আমি আপনাকে বলতেছি, গ্যারান্টি 100%। দুনিয়াতে কোনো কিছুর গ্যারান্টি নেই, বাট এটার গ্যারান্টি 100% আসছে যে চাইলে আপনাকে দিবে, বাট চাওয়ার মধ্যে কনফিডেন্সটা ওরকম থাকতে হবে, ওই লেভেলের বিশ্বাস থাকতে হবে। ইউল গেট এভরিথিং ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া। প্লিজ এই গাছ নিয়ে এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে যে 2-3 পাতার গাছ এখন আর বেচেন না, কারণ এই 2-3 পাতার গাছ দিয়ে না মানুষ কিছু পাবে না, ডিসঅ্যাপয়েন্টেড হবে এবং তাদের মানে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। সো কারো বিশ্বাস ভাঙবেন না প্লিজ। সো ভালো থাকবেন, আমি দোয়া করি। আমার এই যে গাছগুলো বড় 2টা গাছ আছে আলহামদুলিল্লাহ, যদি কেউ এসে নিয়ে যেত। আর আমি না মেক শিওর করি সবাইকে দিতে চাই না, আমি সবার কাছে বলি না যে ইয়েস, আমি দেখি যাদের মধ্যে অনেক ভালোবাসা আছে গাছের প্রতি, আমি চাই যেন তারা এসে নিয়ে যায় আর কি। তো সেই ধরনের মানুষ আমি কাস্টমার বেশি খুঁজি। সো ভালো থাকবেন। অনেক কথা বললাম আজকে, প্রায় আধা ঘন্টা নিয়ে নিলাম আপনাদের, বাট আমি শিওর আমি অনেক ইনফরমেশন দিয়েছি। আমি মেক শিওর করেছি যে আল্লাহর সাথে আপনার কানেকশনের যে ইনফরমেশনগুলো ওটা আমি বেশি দিতে পারি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখে, দুনিয়ার সব মাকে অনেক হায়াত দেখ। অ্যান্ড অল দ্য আমরা যারা মেয়েরা আছি, যারা অনেক বিরক্ত, আমিও একটা সময় বিরক্ত ছিলাম শাশুড়ি, আবার আস্তে আস্তে জ্ঞান হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম জ্ঞানটা যেন হয়ে যায়, কারো 2 বছরে হয় না, কারো 5 বছর হয়, বাট অ্যাটলিস্ট যেন হয়, সামটাইমস যেন হয়, এইটুকু আমি এক্সপেক্ট করতেছি। বিকজ 5 বছর হয়ে গেছে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, স্টিল শি ইজ অ্যাক্টিং লাইক দ্যাট, মানে ইট ইজ মানে 1-1.5 বছরই জ্ঞান হয়ে যাওয়ার কথা, কারণ আমরা তো আর 15-20 বছরের মেয়ে বিয়ে করাই নাই, 27 বছর। সো উই এক্সপেক্ট লিটল বিট মোর ম্যাচুরিটি আমরা যখন কথা বলি অনেক বেশি চোপা করার সময় তো অনেক এক্সপার্ট হয়ে যায়। যে মেয়েটারে দেখলাম 20 বছরে এসে মানে কীরকম চোপা চলতেছে পেরেসের সামনে আর কি, মাই গড, এগুলো কেমনি সংসার করবে আমাকে একটু বলেন। এত চোপা থাকলে তো সংসার করা যায় না। সব গড় করে বলতেছে তার নাকি অনেক মনে দুঃখ, এত গড় করে একদম সুন্দর করে সাদামাটা ক্লোথসগুলো পরে আসে, কত প্ল্যান মাথার মধ্যে। আর মা পড়ছে লাল শাড়ি, সেটা নিয়ে কত লেখা। আর মা তো অত প্ল্যান করতে জানে না, সে তো ভিলেজে একটা সহজ সরল মানুষ, সে তো এত প্ল্যান বোঝে না। সে তো প্ল্যান করলে তো সাদা শাড়ি বসে একদম চোখে মুখের মরিচ দিয়ে বসতো, যে কীভাবে কান্না করে দুনিয়াকে দেখানো যায়। They don't do those things. They are mother. They act like mother. And that's how they are nice. They are beautiful. That's how. ভালো থাকবেন, অনেক দোয়া সবার জন্য। জিলহজ মাস আসতেছে, অনেক ইবাদত করবো। অ্যান্ড সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের সব বাচ্চাদেরকে আল্লাহ সহি সুন্দর ইমানদার বানানোর তৌফিক আমাদের বাবা মাকে দেখ, অ্যান্ড বাচ্চাদেরকে দেখ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।